নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা প্রেমের ঘটনা শুনি, একদম সত্য ঘটনা। আর এই ঘটনাটা আমাদের পাঠায় অভি সাহা, মালদা টাউন থেকে। অভি আমাকে মেল করে ঘটনাটা খুব আশা করে পাঠায়। আর অভি জানায়, দিদি ভাই আমি তোমাকে একদম শেষে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যদি কোনো রকমভাবে তোমার ডাউট থাকে তুমি ক্লিয়ার করার জন্য তুমি যে কোনো সময় আমাকে ফোন করতে পারো। আমি কিন্তু ফোন করে তারপর আজকে তোমাদের সামনে ঘটনাটা নিয়ে এসছি। মেল এসছিল, সেটাও আমি তোমাদের প্রুফ হিসাবে দেখিয়ে দেবো, কারণ অনেকেরই মনে হয় যে ঘটনাগুলো বানানো। যাই হোক, চলো। আচ্ছা, আমাদের অভি বলে, দিদি ভাই এই ঘটনাটা আমার সাথে ঘটে হচ্ছে আজ থেকে 4 বছর আগে, মানে 2020-তে, 2020 সালে। অভি বলছে, ঠিক 2020 সালের 15 ফেব্রুয়ারি আমার একটা খুব ভালো সময় আসে। সেই সময়টা হচ্ছে আমার এক বান্ধবী হয়, যার সাথে আমার প্রায় 4 থেকে 5 মাস ফোনে বন্ধু হিসাবে কথা ছিল। তারপর ও একা ছিল, আমিও একা ছিলাম। ওই বন্ধুত্ব কোন সময় জানি না ভালোবাসায় কিন্তু আমাদের পরিণতি হয়েছে। তারপর ঠিক ভ্যালেন্টাইন ডের দিন, সেদিন আমরা দুজনকে প্রপোজ করি। এবার 15 ফেব্রুয়ারি থেকে আমাদের রিলেশনশিপটা গভীর হতে থাকে। আস্তে 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 দুজন ঘুরতে যাওয়া, একা সময় কাটানো, ফোনে রাত ভোর গল্প করা, যেটা হয় ভালোবাসায়। 2 বছর টানা এরকম ভাবে চলতে থাকে। তারপর অভি বলে, দিদি ভাই ওদের বাড়ি থেকে সব জিনিসটা জানাজানি হয়ে যায়, আমার বাড়ি থেকেও সবাই জানতে পারে, কিন্তু ওদের বাড়ি থেকে ওর বাবা মা মানতে চায়নি। কারণ আমি তখন ছোট্ট একটা নিজের বিজনেস করতাম, যার কারণে ওদের বাড়ি থেকে ঠিক মতো জিনিসটা মানতে চায়নি। ওর বাড়ি থেকে বলেছিল যে বিজনেস করো তুমি, নিজের বিজনেসটা তোমার অনেক ছোট, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব না। আমি চেষ্টা করি যে একটা ভালো কাজের জন্য, কিন্তু কাজের জন্য চেষ্টা করলেই যে কাজ পাবো এরকম তো কোনো কথা নেই। আমি চেষ্টা করতে থাকি। তারপর হঠাৎ করে একদিন আমার যে ভালোবাসার মানুষটা ছিল, ওর এখানে আমি একটা কাল্পনিক নাম দিচ্ছি, যেটি ভাই লিখে পাঠায়, রিমি। তো রিমি তখন অভিকে ডেকে পাঠায়। অভি যায় রিমির সাথে দেখা করতে। তো অভি কিন্তু জানতও না যে রিমি বাড়ি থেকে পালিয়ে এসছে। হ্যাঁ, রিমি বাড়ি থেকে পালিয়ে এসেছে। রিমি অভিকে বলে যে আমি বাড়ি থেকে চলে এসেছি, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, আমরা কোথাও গিয়ে দূরে সংসার করব, আমরা ভালো থাকবো, তারপর পরিস্থিতি বুঝে পরে আমরা আবার চলে আসব, তখন হয়তো বিয়ে হয়ে গেলে মা বাবা ঠিকই আমাদের মেনে নেবে। কিন্তু এইটা পুরোটাই মানতে পারিনি অভি। অভি বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি কখনোই চাইনি যে ওর বাড়ির মা বাবা অথবা আমার বাড়ির মা বাবা লোকের কাছে, সমাজের কাছে ছোট হয়ে যাক, সবাই নিচু চোখে দেখুক। আমি সেদিনকে ওকে অনেক করে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিই। আমি জানতাম না যে ওর বাবা একটি ছেলের সাথে রীতিমতো বিয়ে ঠিক করে দিয়েছে। ছেলেটি রেলওয়েতে চাকরি করে। 15 দিন কেটে যায়। অভি বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করো, সেই দিন রাত, যেদিনকে আমার সাথে রিমি দেখা করে যায়, সেদিন রাতে ওর সাথে আমার অনেক রাত পর্যন্ত কথা হয়। তারপর থেকে পুরো টানা 15 দিন ওর সাথে আমার কোনো ফোনে যোগাযোগ নেই। আমি তো পাগলের মতো ছটপট করছি যে কি হলো, কেন যোগাযোগ করছে না, কেন আমার সাথে কথা হচ্ছে না, ওর ফোনে সুইচ অফ। তারপর হঠাৎ 15 দিন পর আমার এক বন্ধুর সাথে দেখা হয়। ওটা হচ্ছে কমন ফ্রেন্ড, ওরও বন্ধু রিমির, আর এইদিকে অভিরও বন্ধু। তো সেই কমন ফ্রেন্ডের সাথে যখন দেখা হয়, তখন সেই ফ্রেন্ড বলছে, কিরে অভি তুই কিছু জানিস না? তখন বলছে যে কি ব্যাপার বলতো। বলছে, কেন? রিমির তো বাবা রিমির বিয়ে ঠিক করে দিয়েছে। তখন
কি করবে, কোনো রকমভাবে সেই বন্ধুর মারফত, মানে সেই কমন ফ্রেন্ডের মারফতে রিমির কাছে খবরটা পাঠায়। তখন রিমি বলে যে আমার বাবা আমাদের রেজিস্ট্রি পর্যন্ত করে দিয়েছে, জোর করে রেজিস্ট্রি করে দিয়েছে সামাজিকভাবে। তখন মাথায় পুরো অভিকের বাজ ভেঙে পড়ে। অভিক বলছে রেজিস্ট্রি হয়ে গেছে, কারণ ওই যে 15 দিন পুরো বিষয়টা ওর মধ্যে ঘটে গেছে। ফোন বন্ধ করে দিয়েছে, রিমিকে বাড়ি থেকে বেরোতে দিত না। আর রিমি যে এসছিল অভির সাথে দেখা করতে, সেইটাও কিন্তু রিমির বাড়ির লোক জানতে পেরে যায়, যার জন্য বিয়ে তো আগেই ঠিক করে দিয়েছিল, তড়িঘড়ি করে 15 দিনের মধ্যে কিন্তু রেজিস্ট্রিটাও করে দেয়। তারপর আমাদের অভি বলে দিদিভাই ঘটনাটা এরকমভাবে ঘটে যাবে আমি বুঝতে পারিনি। আমার বাবা এমনি অসুস্থ ছিলেন, হঠাৎ করে বাবার হার্ট অ্যাটাক হয়। বাবাকে নিয়ে কলকাতায় আমি রীতিমতো ব্যস্ত হয়ে যাই। মালদা থেকে কলকাতা, বুঝতেই পারছো ডিস্টেন্সটা। বলছে আমি বাবাকে নিয়ে ওখানে থাকি, বাবার অপারেশন হয়। এর মধ্যে আমি যখন বাড়ি ফিরে আসি তখন আমার ওই কমন ফ্রেন্ড আমাকে বলে কিরে অভি, কিছু খোঁজ রাখছিস ভাই? তখন অভি বলে না রে, রিমি কেমন আছে? রিমির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে পরেও, কিন্তু হয়নি। তখন সেই কমন ফ্রেন্ড বলে যে রিমির তো বিয়ে হয়ে গেছে। যখন এইটা জানে তখন একটাই কথা অভিক ভাবে যে জীবনে আমি আর কোনোদিন কাউকে বিয়ে করব না, আর ভালোবাসবো না। আমার ভালোবাসা আমার কাছ থেকে এরকমভাবে হারিয়ে গেল। আর যদি আমি ওকে সেদিন না বাড়ি ফিরিয়ে দিতাম তাহলে হয়তো আজ রিমি আমার সাথে থাকতো। কিন্তু ওই যে বাবা মা, ওর রিমির বাবা মা দুই বাড়ির কিন্তু সম্মান দেখে কিন্তু এই পদক্ষেপটা অভি নেয়নি। অভি খুব ভালো ছেলে। তারপর অভি বলছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না, আমি যখন সব কিছু জানতে পারি আমি একটা কাজের চেষ্টা করি, আমার একটা ভালো কাজ জোগাড়ও হয়ে যায়। আমি কাজ করছি, নিজের মতো নিজে থাকি। রিমিকে আমি খুব মিস করি, খুব মনে করি। রাতের পর রাত আমি রিমির জন্য কাঁদি। এরকম করে হঠাৎ একদিন বলতে প্রায় 6 মাস পর হঠাৎ করে আমাদের সেই কমন ফ্রেন্ডের সাথে আবারও দেখা। সেই ফ্রেন্ড আমাকে বলল কিরে অভি কেমন আছিস? আমি বললাম ভাই এই তো চলছে। তখন সেই কমন ফ্রেন্ড আমাকে যেই কথাটা বলে আমার মাটির তলারই পা সরে যায়। সেদিনকে আমাকে বলে জানিস রিমি আত্মহত্যা করেছে, ও তো মারা গেছে। আমি বললাম কি, রিমি মারা গেছে কি করে? তখন বলল হ্যাঁ, রিমির যেই ছেলেটার সাথে তার বাবা বিয়ে দিয়েছিল, যে রেলে কাজ করত, সেই ছেলেটার একটি অন্য মেয়ের সাথে বাইরে সম্পর্ক ছিল। আর বিয়ের পর রিমি এটা জানতে পেরে যায়, তার কারণে রিমি গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দেয়। রিমি সুসাইড করে। অভি বলে আমি একদম ভেঙে পড়ি। মানে এতদিন তবুও ভেবেছিলাম যাকগে রিমি একজনকে বিয়ে করে হয়তো ভালো আছে, সুখে আছে। যখন জানতে পারি রিমি আর পৃথিবীতেই নেই, আমি রাতের বেলা আর ঘুমাতে পারি না। আমার খুব কষ্ট হয়। সেই কষ্টটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যারা ভালোবেসেছো, যারা ভালোবাসাকে হারিয়েছো, তারাই বুঝতে পারবে যে এই বেদনাটা কতটা গভীর। রাতের পর রাত, দিনের পর দিন কাজে মন লাগতো না, খাবার মুখে উঠতো না, রাতে ঘুম হতো না, শুধু কাঁদতো। আর একটাই মনকে আশ্বাস করতো যে ভেবেছিলাম হয়তো ও ভালো আছে, ভালো বড়লোক ঘরে বিয়ে হয়েছে, হয়তো রিমি ভালো আছে, সুখে আছে। কিন্তু যখন জানতে পারে রিমি সুখে তো দূরে থাক, রিমি তো এই পৃথিবীতেই নেই, রিমি তো মারা গেছে। অভি ভাই বলে দিদি ভাই জীবনটা কিরকম ভাবে যেন একটা উলাট পুলাট হয়ে গেল, আমি কিছু বুঝতেও পারলাম না। তারপর থেকেই শুরু হলো আমার সাথে নানা রকম ভৌতিক ঘটনা। দিদিভাই তুমি বিশ্বাস করবে না, ঠিক পরের দিন রাতে আমি ঘুমাচ্ছি, অনেক রাত হয়ে যায় আমার ঘুমাতে, একটা সময় চোখটা লেগে যায়। হঠাৎ করে আমি বুঝতে পারছি আমি দম নিতে পারছি না, আমার যেন নিঃশ্বাস আটকে আসছে। আমি অস্থির হয়ে উঠে যখন বসি তখন আমি দেখছি আমার ঘরে একটা মেয়ে ঠিক আমার পায়ের দিকে খাটের সামনে মেঝেতে দাঁড়িয়ে রয়েছে। আমি চোখ খুলে বললাম কে তুমি? তখন সেই মেয়েটা আর কেউ না, দেখছি রিমি। আর রিমির সেই বিকট রূপ, সেই রূপ আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না। ওর চোখগুলো ঠিকরে বেরিয়ে এসছে, আর জিভটা
সোজা বুক পর্যন্ত ঝুলছে, কারণ ও গলায় দড়ি দিয়ে মরেছিল। ঠিক যেরকমভাবে ওকে গলায় দড়ি দেওয়ার পর লাগছিল, আমি তো দেখিনি, কিন্তু ও আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক ওই রকম দৃশ্য, যে একজন গলায় দড়ি দিলে যেরকম অবস্থা হয়ে যায়। আমাকে রিমি বলছে যে সেই দিন যদি তুই আমাকে পালিয়ে নিয়ে চলে যেতিস, যদি তুই আমাকে বিয়ে করতিস, তাহলে আজকে আমাকে এরকমভাবে নিজের প্রাণটা দিতে হতো না, আমি সুসাইড করতাম না, আমি তোর সাথে সংসার করতাম, আমরা খুব ভালোভাবে থাকতাম একে অপরকে ভালোবেসে। আজকে তোর জন্য আমাকে এরকমভাবে মরতে হলো। আমি তোকে কোনো দিন ছাড়বো না, তুই যতদিন পৃথিবীতে বাঁচা থাকবি আমি তোর সাথে থাকবো, কেউ আমাকে সরাতে পারবে না। এইটা গভীর স্বপ্ন ভেবে কিন্তু ভুলে যায় সকালবেলা। আমাদের অভি বলে, দিদিভাই আমি ভাবলাম হয়তো আমি স্বপ্ন দেখেছি, আমি নিজের মনকে বোঝাতেই পারছি না, কিছুতেই না। তারপর প্রত্যেক দিন রাতের বেলা কোনো দিন ও আমার খাটের পাশে শুয়ে থাকতো, আমার সাইডে, কোনো দিন দাঁড়িয়ে থাকতো, রাতের পর রাত কোনো দিন বুকের ওপরও বসে থাকতো। আর ওর ওই ভয়ঙ্কর রূপ আমি কি করে বোঝাবো দিদি, তুমি বিশ্বাস করবে না। আমাদের ভাই বলে, দিদি ভাই জানো এরকম করতে করতে 6টা মাস আরও কেটে যায়। বাড়ি থেকে বলে, কি রে অভি, তুই রাতে ঘুমাস না, চোখের নিচে পুরো কালো হয়ে গেছে, চেহারা শুকিয়ে গেছে, মুখগুলো গালগুলো ঢুকে বসে গেছে, বুকের পাঁজর বেরিয়ে গেছে। সবাই পাড়ার লোক আমাকে বলে, কিন্তু আমি গুমড়ে গুমড়ে থাকি, কাউকে আমি সত্যিটা বলি না যে রিমি আমার কাছে প্রতি রাতে আসে। ও আমাকে এসে একই কথা বলে যে সেই দিন যদি তুই আমাকে নিয়ে চলে যেতিস, আমরা একে অপরকে ভালোবেসে খুব ভালো থাকতাম, কেন আমাকে সেদিন বাড়ি পাঠিয়ে দিলি তুই, যার জন্য আজকে আমাকে সুসাইড করে মরতে হলো, আর আমার মৃত্যুর দায়ী শুধু হচ্ছে তোর। এই নিয়ে আমাদের অভি বেঁচে আছে। অভি বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, ঠিক 6 থেকে 7 মাস পর আমি যখন আস্তে আস্তে চেষ্টা করছি যে রাতের বেলাও ভয় দেখাচ্ছে দেখাক, কিন্তু তবুও আমাকে আমার বাবা মায়ের জন্য বাঁচতে হবে, কারণ আমার বাবার অবস্থা অপারেশন হবার পর এমনিতেই ভালো না, আমার মায়েরও বয়স হয়েছে, আমাকে বাঁচতে হবে, তাদের জন্য ঠিক করে থাকতে হবে। রিমি তো আমাকে ভালোবাসতো, ও আমাকে রাতে দেখা দিলেও ক্ষতি তো করতে পারবে না, এই ভেবেই নিজেকে নিজের মনকে শক্ত করতে থাকে। অভি বলে, দিদি ভাই ঠিক প্রায় বছর কেটে যায়, আমার এক বান্ধবীর সাথে দেখা হয়, আমার বান্ধবী আমাদের বাড়িতে আসে সেই কমন ফ্রেন্ডের সাথে, কমন ফ্রেন্ডই ওকে নিয়ে আসে। তো আসতে সেই বান্ধবী বলে, কিরে অভি, তুই এখন আমাদের সাথে একদম দেখা করিস না, কথা বলিস না, সেই যে পড়াশোনা করতাম, কলেজ স্কুল সবই কি ভুলে গেলি অভি? আর শুনলাম রিমি এরকম বিয়ে করেছিল এক জায়গায়, তারপর শুনলাম নাকি ও গলায় দড়ি দিয়েছে, মারা গেছে। তো সব বিষয়টাই কিন্তু সেই কমন ফ্রেন্ড জানতো, আর সেই কমন ফ্রেন্ড সব কিছুই বুঝতো, কিন্তু জোর করে অভিকে, জাস্ট ফ্রেন্ড, আদার্স কিচ্ছু না, অভিকে জোর করে বলে, তুই গুমড়ে গুমড়ে একা একা কষ্ট করে কেন থাকবি, তুই একটা কাজ কর, আমাদের বাড়ি চল। অভি বলে, না আমি যাব না। অভি কাজ যতটা করার, একটা ভালো জায়গায় জব করতো ওইটুকুনি, আর ফ্যামিলিকে নিয়েই থাকতো। আর অভির মনে কোথাও গিয়েও একটা ভয় ছিল, কারণ রিমি প্রত্যেক দিন অভিকে এসে থ্রেট করতো যে তুই কারোর সাথে কথা বলবি না, কারোর সাথে মিশবি না, তুই শুধু আমার, যতদিন তুই আছিস আমি তোকে কোনো মতে অন্য কারো তো হতে দেবই না, আর তোকে আমি ছাড়বো না, কারণ তোর জন্য আমার মৃত্যু হয়েছে। সেই জন্য অভি কিন্তু সবসময় বন্ধু বান্ধব যে ফ্রেন্ড সার্কেল ছিল, সেখানে ছেলে ছিল, মেয়ে ছিল, সবার থেকে দূরে থাকতো। অভি বলে, দিদি ভাই আমি আমার যে বান্ধবী, ওকে আমি না করতে পারিনি, ও আর আমাদের যে কমন ফ্রেন্ড ছিল, ও দুজনে মিলে আমাকে জোর করে সেই আমার বান্ধবীর বাড়িতে নিয়ে যায়। ও শুধু আমার জাস্ট ফ্রেন্ড, আদার্স কিচ্ছু না, সেই বান্ধবীর কথা বলছি। সেই বান্ধবী নিয়ে যায় কারণ ওদের বাড়িতে সেদিন ওর ভাইয়ের জন্মদিন ছিল। বলছে, দিদি ভাই ওদের বাড়িতে রান্না খাওয়ার ব্যবস্থা করে, আমাকে নিয়ে যায়, আমি মনমরা হয়ে থাকতাম, আমাকে নিয়ে যায়, আমার ভালো লাগে, ওদের বাড়িতে যাই। গিয়ে বলছে, আমি সেই বান্ধবীর সাথে বেলুন আর কিছু কেক, কিছু খাবার কিনতে ওই বান্ধবীর সাথে বাইরে যাই। সন্ধ্যাবেলা
যখন আমি ওদের বাড়ির গলিতে আসছি সেই বান্ধবীর সাথে, কারণ ওই বান্ধবী তো দুপুরবেলা নিয়ে যায় আর সেই কমন ফ্রেন্ডও ছিল, সাথে 3 জন যায়। তো ওরা বাড়ি থেকে দেখলো যে কেক আনতে হবে, বেলুন দিয়ে সাজাতে হবে। তো তার জন্য অভি আর সেই বান্ধবীটা দুজনে মিলে যায় হচ্ছে মার্কেটে। কেক নিয়ে আর বেলুন নিয়ে যখন গলিতে ঢুকছে, বলছে দিদিভাই হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে যায় আর প্রচণ্ড ঝড় ওঠে। আর আমার যে বান্ধবী, সেই বান্ধবী আমাকে বললো অভি তাড়াতাড়ি চল রে, দেখ ঝড় উঠেছে, এইদিকে গিয়ে আবার বেলুন ঠেলুন সাজাতে হবে, আবার পাওয়ার কাট না হয়ে যায়, লোডশেডিং হয়ে গেলে তো সব মাটি। তো এই বলে দুজনে যখন ওদের বাড়ির গলিতে ঢোকে, মানে বান্ধবীর যে জন্মদিন আছে ভাইয়ের, ওদের বাড়ির গলিতে, বলে দিদিভাই গলিতে কেউ নেই, সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, বিশ্বাস করবে না একটা মেয়ে দেখছি, আমরা যাচ্ছি, মেয়েটা এক সাইড দিয়ে আসছে, চুলটা সামনে ছাড়া। বলছে দিদিভাই যখন আমি ওখান থেকে যাচ্ছি ঝড় উঠেছে, একদম অন্ধকার, এইদিকে মনে হচ্ছে যেন কারেন্ট চলে গেছে, জানি না সঠিকভাবে। অভি বলছে আমি ওই আমার বান্ধবীকে বলছি যে তাড়াতাড়ি চল না, পা চালিয়ে দেখ এই ঝড়ের মধ্যে এখন কোন বাড়ির মেয়ে, মেয়েটা এরকম আলগা চুলে এরকম ভাবে আসছে, কি বিকট লাগছে, মেয়েটা দূর থেকে হেঁটে আসছে। তখন বান্ধবী বলছে কোথায় তুই মেয়ে দেখছিস অভি, কই রাস্তায় তো কেউ নেই, ফাঁকা রাস্তা, কিন্তু যেই রাস্তা দিয়ে অভি আর অভির বান্ধবী দুজনে যাচ্ছে, আর এই দিক থেকে যে মেয়েটা আসছে চুল এলো করে খোলা, সন্ধেবেলা হাওয়ায় চুলগুলো উঠছে মুখের সামনে, তো দেখেই ভয় লাগছে। আর সেইটা শুধু অভি দেখছে, কিন্তু বান্ধবী না। তখন অভি বলছে দিদিভাই বিশ্বাস করবে না হয়তো, আমি যখন সামনে যাই তখন মেয়েটা না আমার দিকে আর চোখে তাকাতে তাকাতে যায়, হাওয়ায় চুলটা যখন ওড়ে তখন আমি দেখছি ওটা রিমি, অন্য কোনো মেয়ে না। কিন্তু আমার সাথে যে আমার বান্ধবী ছিল সে কিন্তু রিমিকে দেখতে পাচ্ছে না। তখন অভি বলছে দিদি আমি যে আমার বান্ধবীর ভাইয়ের বার্থডে, ওদের বাড়ি থেকে খুব অসুস্থ হয়ে পড়ি, কোনো রকমে একটু খাওয়া দাওয়া করে, বান্ধবীটার ভাইয়ের বার্থডে ছিল, ওর বাবা সেই বান্ধবী আর আমাদের যে কমন ফ্রেন্ড ছিল যে আমাকে সব খবর দিত, সে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। রাতের বেলা যখন আমি বাড়ি আসি তখন আমি শুয়ে পড়ি, আমার শরীর খুব খারাপ লাগছিল, মা বাবা চিন্তা করছিল, কিছু বলিনি। রাতের বেলা আমাকে রিমি এসে বলছে রীতিমতো, কিরে তুই এখন বিদিশার সাথে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক করছিস। বিদিশা হচ্ছে যার কথা এতক্ষণ বলছিলাম, যার বাড়িতে গেছিল অভি, যার বাড়িতে জন্মদিন ছিল বিদিশার ভাইয়ের। তখন আমাদের অভি বলে যে হ্যাঁ ও আমার তো বন্ধু হয়, তুই জানিস না, ও তো শুধু আমার বন্ধু হয়, আর ওর ভাইয়ের আজকে জন্মদিন ছিল তাই জন্য গেছিলাম। তখন রিমি বলছে যে তুই বাড়াবাড়ি বেশি করছিস, ও শুধু তোর বন্ধু না, তোদের মধ্যে কোনো একটা সম্পর্ক হচ্ছে, আর এই সম্পর্ক যদি বেশি আগাতে চাস তাহলে কিন্তু আমি তোকে কিছু করব না, তোকে আমি বাঁচিয়ে রাখবো, কিন্তু বিদিশাকে এই দুনিয়া ছাড়া করে দেবো। তখন অভি ভাবে শুধু এটা ভয় দেখাচ্ছে, কিন্তু অভি তবুও রিমিকে বলে যে রিমি দেখ তুই ভুল বুঝছিস, ওরকম কিছু না, বিদিশা জাস্ট আমার ফ্রেন্ড, আর কিছু না, তুই জানিস না বিদিশা আমাদের ফ্রেন্ড হয়। তখন সেই কথা বলার পর সে কিন্তু চলে যায় রিমির আত্মাটা। আমাদের ভাই বলে দিদি ভাই এটা কোনো গল্প না, এটা কোনো মুভির স্টোরি না, এটা আমার রিয়েল লাইফে ঘটে গেছে। অভি বলছে এরকম করে দিন যায়, আমি কিন্তু বিদিশার সাথে কথা বলা বন্ধ করে দিই, আমি ওর সাথে কথাও বলি না, ফোন করলে ধরি না। কিন্তু বিদিশা হঠাৎ করে 3-4 দিন পর আমাদের বাড়িতে আসে, বাড়িতে এসে বলে কিরে অভি ফোন করি ভাই, তোকে ফোন ধরিস না কেন রে? হ্যাঁ এত করে ফোন করি, কি ব্যাপার তুই আমার সাথে কথা বলিস না কেন? অভি কিন্তু কোনো কথা বিদিশাকে কিন্তু বলে না যে রিমি আমাকে প্রতি রাতে দেখা দেয় বা এরকম থ্রেট করে, সেই কথাটা কিন্তু বিদিশাকে বলেনি। তখন বিদিশাকে বললো না রে আমি কথা বলবো না, আমার ভালো লাগে না কারোর সাথে কথা বলতে, আর বিশেষ করে তুই মেয়ে তো আমার ভালো লাগে না, রিমি ছিল আমার জীবনের সব কিছু, তুই আমার সাথে কথা বলিস না। এই বলতে তখন বিদিশা কিন্তু অনেক করে অভিকে বোঝায় আমরা তো শুধু বন্ধু, তুই এরকম কেন করছিস, তুই একা একা থাকিস, ভালো লাগে না ভাই, তুই আমার সাথে কথা বল। ওরা সত্যি বিদিশা আর অভি কিন্তু সত্যি সত্যি দুজন ভালো একটা বন্ধু, আদার্স কিচ্ছু না। কিন্তু হঠাৎ করে যেদিনকে
বিদিশা বাড়িতে আসে সেদিনকে রাতের বেলা অভিকে বিদিশা ফোন করে শুধু খবর নিতে চায় যে তোর শরীরটা কেমন আছে, তোর বাড়িতে গেছিলাম, তোর শরীরটা ভালো ছিল না, তুই কেমন আছিস এইটা জানার জন্য ফোন করে। যখন এই ফোনটা করে তখন বিদিশা ফোনে যখন কথা বলছে, অভি বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমার সামনে রিমির আত্মা দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে, খুব রাগে, ওর চোখ মুখ একদম রাগে, মানে কি বলবো সেই দৃশ্য। এমনি তো মানে চোখগুলো ঠিকরে বেরিয়ে থাকতো, জিভ বেরিয়ে থাকতো, আর তার মধ্যে ওর একটা মুখের ওই যে পৈশাচিক একটা হাসি। বলছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না দিদি ভাই। আমি যখন রিমির সাথে কথা বলছি, আমি ফোনটা রিমির হোল্ড করে আমি ওকে বলছি যে দেখ রিমি, তুই বিশ্বাস কর, বিদিশা শুধু আমার খবর নিচ্ছে যে আমার শরীরটা কেমন আছে। তখন রিমি অভিকে বলছে, আমি বিদিশাকে ছাড়বো না, বিদিশা তোকে এরকম করে কেন ডিস্টার্ব করছে, নিশ্চয়ই তোদের মধ্যে কিছু আছে, কারণ প্রেম ভালোবাসার মধ্যে এই জিনিসগুলো হয়, রাগ করলে রাগ মানানো, নিশ্চয়ই তোকে এসছিল, এখন তুই রাগ করেছিস বলে তোকে ফোনেও মানাচ্ছে। অভি বলছে, তোর আমি পায়ে ধরছি, তুই বিদিশার ক্ষতি করিস না, বিদিশা শুধু বন্ধু, তুই এই ভুল করিস না। অভি বলছে, দিদি ভাই তুমি বিশ্বাস করো, আমি এই কথা বললাম, রিমি ওখান থেকে হাওয়ার মতো মুছে গেল, মুছে যেতে সেকেন্ডের মধ্যে বিশ্বাস করবে না, রিমির ওখানে আমি শুধু একটা চিৎকার শুনলাম, মাগো করে একটা চিৎকার, ফোনটা হাত দিয়ে মনে পড়ে গেল, ফোনটা ডেড হয়ে যায়। আমি বুঝতেও পারিনি, আমাকে ঠিক 15 থেকে 20 মিনিট পর রিমির ভাই ফোন করে বলছে, অভি দাদা তুই তাড়াতাড়ি আয়, রিমি দোতলার ব্যালকনি দিয়ে নিচে পড়ে গেছে। যখন যাই তখন দেখি ও বিদিশা কিন্তু মারা গেছে। হ্যাঁ, বিদিশা মারা গেছে। বিদিশাকে সাথে সাথে পাড়ার লোক, ওর বাবা, ওর মা, ওর ভাই সবাই মিলে, সাথে আমি, আমাদের কমন ফ্রেন্ড, আমার বাবা, সবাই ছিল, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু নিয়ে যেতে যেতে বলে যে ডেড, মারা গেছে। ওকে নিয়ে যেতে যেতে ওকে ফেলে মারে হচ্ছে রিমি। এইটা আমি, আমার কমন ফ্রেন্ড, আমরা জানি যে বিদিশাকে কে হত্যা করেছে। কিন্তু দিদিভাই তুমি বিশ্বাস করবে না, আমি তারপর থেকে কোনো মেয়ে বউর সাথে বা কারোর সাথে আমি মিশিও না, কথা বলি না। নিজের জীবন নিয়ে, নিজের মাকে নিয়ে, বাবাকে নিয়ে আমি কিন্তু কোনো রকমে বেঁচে আছি, না মরে বেঁচে আছি। আর ভাই এই কথাও বলে যে দিদি ভাই আমার বয়স হচ্ছে এখন 37 বছর, 37 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত রিমি প্রতি রাতে আমার কাছে আসে, আর প্রতি রাতে এসে একটাই কথা বলে যে অভি, ভুল করেও তুই কখনো ভাববি না যে তুই নতুন করে নিজের সংসার করবি বা তুই কাউকে ভালোবাসবি, এইটা তোর কোনো দিন যেন মনে না আসে, কারণ তোকে আমি অন্য কারোর তো হতে দেবই না, আর সাথে যতদিন তুই বাঁচা আছিস আমি তোর সাথে থাকবো। আর তার মাঝখানে বলে রাখি, বিদিশা কিন্তু পরে জানতে পেরে গেছিল যে রিমি প্রতি রাতে অভিকের কাছে আসে, অভিকে ভয় দেখায়, থ্রেট করে। যখন জানতে পেরেছিল তখন কিন্তু বলেছিল, অভি তুই আমার সাথে চল, আমার মা, আমি, তুই যাব এক তান্ত্রিকের কাছে, এমন কিছু কাজ করব যাতে রিমি তোর কাছে আর না আসতে পারে। সেইটাও কিন্তু রিমি বুঝে গেছিল। রিমি বলেছিল, কিরে অভি, এখন বিদিশার সাথে গুনিন বাড়ি যাবি, আমাকে সরাবি, অনেক কিছু কিন্তু বিদিশা বাঁচানোর জন্য অভিককে রিমির হাত থেকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষে বিদিশারই প্রাণটা চলে গেল। অভি কিন্তু কিছু করতে পারেনি। অভি অনেক কষ্ট করে আমাকে শেষের লাইনগুলো লিখেছে, বলছে দিদি ভাই আজ 37 বছর বয়সে আমি একা সিঙ্গেলই রয়ে গেছি, আর আমি আজও রিমিকে আমার ঘরে চারপাশে তার অস্তিত্ব রাতের বেলা দেখতে পারি। রিমি আজও আমার চারপাশে ঘুরে বেড়ায় প্রতি রাতে, এমনকি যখন পূর্ণিমা অমাবস্যা থাকে তখন রিমি এসে আমার সাথে কথা বলে। রিমি একটাই কথা বলে,
শুধু যে তুই যদি আমার সাথে সেদিনকে চলে যেতিস, আমাকে নিয়ে যদি পালিয়ে যেতিস, তাহলে আজকে আমাকে সুসাইড করতে হতো না, আমি বেঁচে থাকতাম। আমারও অনেক শখ ছিল, অনেক স্বপ্ন ছিল তোকে নিয়ে, তুই আমাকে নিয়ে কেন গেলি না? ওর একটাই কথা, আজও আমি রিমিকে বুঝাই, আজ রিমিকে আমার ভয় লাগে না। শুধু ভয় লাগে যে আমি কারোর সাথে কথা বললে তার ক্ষতি না করে, তার জন্য সমাজ থেকে আমি পুরো আড়াল হয়ে গেছি। আজ আমি বন্ধু বলো, বান্ধবী বলো, কারোর সাথে মিশতে পারি না, ইচ্ছা করলেও কোথাও যেতে পারি না। এক কাজ, এক পরিবারের মা বাবার সাথেই থাকতে হয়। কারণ রিমি হয়তো দিনের বেলা চোখের নজরে আসে না, কিন্তু রিমি চারপাশে আমার সাথে থাকে। এমনকি আমি যেখানে জব করি সেইখানেও আমি বুঝতে পারি আমার আশেপাশে রিমির আত্মাটা রয়েছে। মালদা টাউন থেকে আমাদের অভি সাহা ভাই ঘটনাটা পাঠিয়েছিল। অভি বলেছিল, দিদিভাই ঘটনাটা যদি তুমি শেয়ার করো আমি খুব উপকৃত হব, কিন্তু আমার কিছু করার নেই। আমি জীবনে কোনো দিন বিয়ে তো করতেই পারবো না, আর কোনো বন্ধু বান্ধবী কোনো রকমভাবে এরকম কারোর কাছে আমি মনের কথাও বলতে পারবো না। আজকে তোমাকে আমি মেল করে পাঠালাম, তুমি অবশ্যই দিদিভাই আমার ঘটনাটা শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। আর অভি লাস্টে একটা লাইন লেখে, যেই লাইনটা আমার পড়ে খুব বলতে পারো কষ্ট পেয়েছি, আমি খুব কষ্ট লেগেছে। অভি বলে, দিদিভাই এই ঘটনাটা আমি তোমাকে শুধু বলতে বললাম এই কারণে, জানি না এরকম করে বেঁচে তো থাকা যায় না, হয়তো এই ঘটনাটা জানি না তুমি কবে বলবে, হয়তো এই ঘটনাটা থেকে যাবে, একদিন পৃথিবীতে আমি থাকবো না, এই ঘটনাটাই স্মৃতি হয়ে থাক যে আমার জীবনে এরকম কিছু বাস্তব ঘটনা ঘটেছিল যার কারণে আমাকে নিজেকে সুসাইড করতে হয়। কেন অভি এইটুকুনি লাস্টে বলে, দিদিভাই আমার এক এক সময় এমন মনে হয় যে আমি সুসাইড করিনি, আমি আর বাঁচবো না, আমার আর ভালো লাগে না, আমি মরে গেলেই আমি মুক্তি পাবো। কারণ একটা মৃত মেয়ে যে আমাকে প্রতিনিয়ত একদম চোখের নজরে নজরে রাখে, দিনের বেলাও আমি ওর অস্তিত্ব বুঝতে পারি, যেখানে আমি যাই ও থাকে সাথে। রাতের বেলা আমি ঘুমাতে পারি না, রাতের বেলা কোনোদিন ও আমার বুকের উপর বসে থাকে, কোনোদিন আমার খাটের পাশে শুয়ে থাকে। আমার বাড়ি থেকেও অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু তান্ত্রিক বলেছে আমরা ওকে সরাতে পারবো না, ও ওর সাথে থাকবে। ও খুব পাওয়ারফুল একটা আত্মা হয়ে গেছে, সেই আত্মাকে আমরা কোনো মুক্তি দিতে পারবো না। আর ওর বাড়ি থেকে অনেক চেষ্টা করেছে, পিণ্ড দিয়েছে, অনেক পুজো পার্বণ করেছে যে ওকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু ও কোনোভাবেই ও আমাকে ছেড়ে যাচ্ছে না। আমি জানি দিদিভাই ও কোনো দিন আমাকে ছেড়ে যাবে না, যতদিন না আমি ওর সাথে যাব। কারণ ও আমাকে বলে যে তোকে আমি বাঁচিয়ে রাখবো, কিন্তু কারোর হতে দেবো না, আর যদি তুই এরকম কিছু করিস তাহলে তোকে আমি নিয়ে চলে যাব। তা আমার দিদিভাই বেঁচে থেকে কি হবে? এরকম করে তো বাঁচা যায় না, কারোর সাথে মিশতে পারবো না, কোনো রিলেটিভের বাড়ি যেতে পারবো না, যেখানে যাব সেখানে ও চলে যায়, আমাকে ভয় দেখায়, থ্রেট করে। হয়তো মনে হবে যেগুলো বানানো গল্প, কিন্তু আমার সাথে হয় দিদিভাই, আমি জানি এগুলো কোনো বানানো গল্প না, এগুলো একদম বাস্তব। আর আমাদের ভাই শেষে বলে, দিদিভাই তুমি ঘটনাটা শেয়ার করো, এই ঘটনাটাই থাকবে, হয়তো আমি যে মানসিক চাপে রয়েছি আমি একদিন নিজেকে নিজে শেষ করে দেবো, আমি সুসাইড করে মারাই যাব। তো আমি খুব কষ্ট পাই ভাইয়ের এই শেষ লাইনগুলো পড়ে। সত্যি বলছি প্রিয় দর্শক বন্ধুরা, মানুষের জীবনে অনেক কিছু হয়, মানুষকে বাইরে দিয়ে দেখলে কখনো বোঝা যায় না যে তার মধ্যে কি চলছে। আর হ্যাঁ ভাই অভি, তুমি যদি আজকে আমার ঘটনাটা শোনো, আমি তোমাকে ভাই একটা কথা বলবো, হাত জোর করে বড় দিদির মতো তুমি যদি আমাকে মনে করো যে আমারও একটা ভাই ছিল, যে ভাইটাকে আমি খুব ভালোবাসতাম। সত্যি কথা বলতে সেই ভাইটা নেই, প্রত্যেক বছর রাখি, প্রত্যেক বছর মানে ভাইফোঁটার সময় খুব মনে পড়ে। হতে পারে তোমার কোনো বোন নেই, তবুও আমি এইটাই বলবো, তুমি যদি দিদি বলে ডাকো দূরে থেকেই এই দিদির জন্য বেঁচে থেকো, নিজের জীবনটা এরম করে শেষ করো না। চেষ্টা করো এমন কোনো জায়গায় যাওয়ার, চেষ্টা করো যে রিমির আত্মাকে মুক্তি দেওয়ার জন্য, আর সেটা শুধু তুমিই পারবে, কারণ এরকম করে বেঁচে তো থাকা যায় না। কিন্তু তুমি বিয়ে না করো, কারোর সাথে না মেশো, কিন্তু নিজের জীবনটাকে নষ্ট করো না। দেখো উপরওয়ালারও কিন্তু দেন আছে, তার ঘর কিন্তু খালি নেই, সে তাকে প্রার্থনা করো, তার শরণাপন্ন হও। তুমি
তান্ত্রিক বাড়ি না যেতে পারলেও ভগবানকে তুমি ডাকতে পারো, ভগবানের সব কিছু সৃষ্টি, সেই সব করতে পারে। আর আশা করি, আমার মন বলছে তুমি খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্তি পাবে, কিন্তু নিজের জীবনটা নষ্ট করো না। এইটুকুনি বলে আজকের ঘটনাটা শেষ করব। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? একদম বাস্তব ঘটনা। আর ভাই যে শেষের লাইনটা লিখেছে না, আমার যেদিকে পড়ছিলাম না আমি কাঁদছিলাম। বিশ্বাস করো, আমার ভাইয়ের কথা মনে পড়ছিল, আমার মামাতো ভাই যে ছেড়ে চলে গেছে। উফ, যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট। চলো।